17 বছর বয়সে আমার পরিবার আমাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে দিয়ে এক ধনী বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দেওয়ার জন্য। সেখানে আমার দায়িত্ব ছিল এক কোটিপতির প্যারালাইজ ছেলের যত্ন নেওয়া। প্রতি রাতে আমি তার ঘরে এমন কিছু করতে ঢুকতাম যা জানাজানি হওয়ার পর পুরো শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি যখন 17 বছরের কিশোরী, তখন আমার বাবা মা আমাকে বাধ্য করেন ঢাকার বনানীর এক বিশাল অট্টালিকায় গৃহ পরিচালিকার কাজটা নিতে। ভেবেছিলাম আমার জীবনটা এখন থেকে শুধু মেজে মোছা, থালা বাসন মাজা আর বকাঝকা শোনার মাধ্যমে সীমাবদ্ধ হয়ে যাবে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে ওই রাজপ্রাসাদের বাড়ির ভেতরে আমি এমন এক গোপনীয়তার অংশ হয়ে উঠব যা পুরো শহরকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ প্রতি রাতে আমি নিঃশব্দে বাড়ির বড় ছেলের ঘরে ঢুকতাম, যে আমার চেয়ে 3 বছরের বড় এবং এক ভয়ানক দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছিল। আমি তাকে শেখাতাম কিভাবে আবার নিজের পায়ে দাঁড়াতে হয় এবং হাঁটতে হয়। আমার নাম মায়া। আমি বেড়ে উঠেছি ঢাকার এক গিঞ্জি বস্তি এলাকায়। আমাদের ঘরটা ছিল খুব ছোট, গরমে দম বন্ধ হয়ে আসতো আর শীতে হাড় কাঁপানো ঠান্ডা। টাকা পয়সার অভাব ছিল নিত্য সঙ্গী। বাবা রিক্সা চালাতো, কিন্তু সারাদিন যা আয় করতেন তার একটা বড় অংশই নেশার পেছনে খরচ করতেন। মা বিশ্বাস করতেন মেয়েদের স্বপ্ন দেখে লাভ নেই, তাদের জন্মই হয়েছে পরিবারের বোঝা টানার জন্য। আমার স্বপ্ন ছিল এসএসসি শেষ করে কলেজে ভর্তি হওয়া, বড় হয়ে শিক্ষিকা হওয়া। কিন্তু 17 বছর পূর্ণ হতে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন সকালে মা আমার সামনে একটা পুরনো কাপড়ের পোটলা রাখলেন। কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। মা সোজাসুজি বলে দিলেন, তোর পড়াশোনার খরচ চালানোর সাধ্য আমাদের নেই। পাশের বাসার খালা এক জায়গায় কাজের ব্যবস্থা করেছে, বড় লোক বাড়ি, খাউন টাউন পাবি, থাকার জায়গা পাবি আর মাসে 10,000 টাকা বেতন। বই পড়ে সময় নষ্ট করার চেয়ে এটা অনেক ভালো। আমি কেঁদেছিলাম, মায়ের পায়ে ধরে মিনতি করেছিলাম যাতে আমাকে শেষ বছরটা পড়তে দেওয়া হয়, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। বাবার আগের মাথায় একটা স্টিলের গ্লাস আছাড় দিয়ে বললেন, টাকা কামাতে না পারলে আমি এই সংসারে অকেজু। পরের দিন সকালে তারা আমাকে নিয়ে গেলেন বনানীতে, যেখানে বড় বড় গেটের আড়ালে লুকিয়ে থাকে শহরের প্রভাবশালীদের বিলাসবহুল জীবন। আমি যে বাড়িতে কাজ পেলাম সেটা ছিল চৌধুরী পরিবারের শহরের অন্যতম ধনাঢ্য প্রভাবশালী পরিবার। বাড়িটা ছিল দেখার মতো। প্রথম দিন মার্বেল পাথর আর ঝাড়বাতির চাকচিক্য দেখে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। গ্যারেজে এমন সব গাড়ি দাঁড়িয়েছিল যা আমি আগে শুধু টিভিতেই দেখেছি, কিন্তু ওই জৌলুস আমার জন্য ছিল না। প্রথম দিন থেকে চৌধুরী সাহেব তার স্ত্রী সন্তান আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন আমি খুব তুচ্ছ কিছু। চৌধুরী গিন্নি আমাকে আর চোখে দেখে প্রধান পরিচারিকাকে বললেন, মেয়েটা তো অনেক শুকনা, কাজ কাম করতে পারবে তো? আমার কাজ ছিল অন্তহীন। ভোর 5টায় উঠে ঝাড়ু দেওয়া, হাতে কাপড় কাচা, সিঁড়ি পরিষ্কার করা, বাবুর্চির সাথে রান্না করে সাহায্য করা। আমাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল সব সময় মাথা নিচু করে রাখার আর নিজের সীমা মনে রাখা। সোফায় বসবি না, অতিথিদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি না, আর কোনো শব্দ করবি না। বড় সাহেবের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। সেই শেষ কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল। শিগগিরই আমি সেই ছেলের কথা জানতে পারলাম যাকে নিয়ে বাড়িতে কেউ কথা বলে না। তার নাম আরিয়ান চৌধুরী, বয়স 23, এই পরিবারের বড় সন্তান। 3 বছর আগে সিলেট থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তার 2 পা অবশ হয়ে যায়। সেই থেকে সে উপরতলা এক ঘরে একা থাকে। দেশের সেরা ডাক্তাররা এসে ফিরে গেছেন, কিন্তু কোনো আশার আলো দেখতে পাননি। আরিয়ান ছিল সেই বাড়ির এক গোপন দীর্ঘশ্বাস, যাকে সবাই এড়িয়ে চলতো। প্রথমবার তাকে দেখেছিলাম যখন আমি উপরতলা পরিষ্কার করতে তোয়ালে নিয়ে যাচ্ছিলাম। তার ঘরের দরজা কিছুটা খোলা ছিল। দেখলাম সে হুইল চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। গোধূলির আলো তার মুখে পড়ছিল। ছেলেটি দেখতে ছিল অসম্ভব মায়াবী, কিন্তু তার চেহারায় ছিল গভীর বিষাদ আর চাপাত জেদ। প্রধান পরিচারিকা আমাকে টেনে সরিয়ে নিয়ে গেল। ওর ঘরের সামনে যাবি না, ও মানুষের সামনে আসা পছন্দ করে না। কিন্তু কয়েকদিন পর গিন্নি মা আমাকে ডেকে পাঠালেন। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, আজ থেকে তুই আরিয়ানের খাবার দিবি আর ওর ঘর পরিষ্কার করবি। যা বলা হবে শুধু সেটুকুই করবি, অতিরিক্ত কথা বলবি না। আর যা দেখবি সেটা বাহিরে মুখ ফুটে কাউকে বলবি না, বুঝেছিস? জি খালাম্মা, আমি নিচু স্বরে বললাম। প্রথম যেদিন আমি তার ঘরে ঢুকলাম, আমার হাত থরথর করে কাঁপছিল। ঘরটা ছিল অনেক বড়, চারিদিকে বই, ঔষধ আর ব্যায়ামের সরঞ্জাম, কিন্তু কেমন জানি একটা প্রাণহীন শীতলতা ছিল সেখানে। আরিয়ান জানালার পাশে পিঠ দিয়ে বসেছিল। খাবার রেখে চলে যাও, কণ্ঠস্বর ছিল গম্ভীর, কিন্তু তাতে এক ধরনের ক্লান্তি ছিল। ঘর থেকে বের হওয়ার সময় আমি বিছানার নিচে ধুলাবালি মাখা কিছু পায়ের সাপোর্ট পরে থাকতে দেখলাম। তার ভেতরে কোনো অহংকার ছিল না, ছিল এক অসহ্য যন্ত্রণা। দিন গড়াতে লাগলো আর আমি অনেক কিছু লক্ষ্য করতে শুরু করলাম। ফিজিওথেরাপি সপ্তাহে মাত্র 2 দিন আসতো। বাকিটা সময় আরিয়ান একদম একা থাকতো। তার বাবার ব্যবসার জন্য সময় নেই, আর তার মা ব্যস্ত থাকতেন পার্টি আর সামাজিক অনুষ্ঠান নিয়ে। এক একটা অনুষ্ঠানে তারা লাখ লাখ টাকা খরচ করতে পারতেন, কিন্তু নিজের ছেলের কথা শোনার মতো কয়েক মিনিট সময় তাদের ছিল না। এক রাতে যখন আমি তাকে ওষুধ দিতে যাচ্ছিলাম, ঘর থেকে বিকট এক শব্দ শুনতে পেলাম।
আমি দ্রুত ঘরে ঢুকে দেখি সে মেঝেতে পড়ে গেছে। তার হুইল চেয়ারটা উল্টে আছে। সে নিজে নিজে নড়ার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে কান্না আটকে রেখেছিল। আমি দৌড়ে তার কাছে গেলাম। ভাইয়া, কাউকে ডেকো না, সে তীক্ষ্ণ কণ্ঠে বলল। আমি চাই না কেউ আমাকে এই অবস্থায় দেখুক। আমি তাকে টেনে তুলতে সাহায্য করলাম। সে যতটা ভারী ছিল তার চেয়েও বেশি আমাকে অবাক করেছিল একটা জিনিস। আমি যখন তার পায়ে হাত দিলাম, দেখলাম তার হাঁটুর কাছে খুব সামান্য একটা কম্পন অনুভূত হলো। তার পা সবাই যতটা মৃতভাবে, আসলে ততটা না। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকালাম। ভাইয়া, আপনি অনুভব করতে পারছেন আপনার পা নড়ছে? সে এক তিক্ত হাসি দিয়ে মুখ ফিরিয়ে নিল। তাতে কি, আমি তো একটা বোঝা হয়েই থাকবো। আমি জানি না সেই মুহূর্তে সাহসটা কোথা থেকে পেয়েছিলাম, কিন্তু আমি বললাম, আপনি যদি অনুভব করতে পারেন তার মানে এখনো আশা আছে। চেষ্টা করলে আপনি আবার নামাজে দাঁড়াতে পারবেন। সে এক অদ্ভুত নিস্তব্ধতায় আমার দিকে তাকিয়ে রইল, যেন বহু বছর পর কেউ তার সাথে এভাবে সম্মানের সাথে কথা বলছে। সেই রাত থেকে সবকিছু পাল্টাতে শুরু করলো। চৌধুরী বাড়ির সেই নিস্তব্ধ রাতে আরিয়ানের চোখে আমি যেন শূন্যতা দেখেছিলাম, তা আমাকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছিল। মা বাবা আমাকে পরগাছা ভেবে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, অথচ এই অট্টালিকার রাজপুত্র নিজেই যেন নিজের প্রসাদে এক বন্দি পরগাছা। আরিয়ান ভাইয়া সেই অদ্ভুত চাহনি আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই বাড়িতে টাকার অভাব না থাকলেও সাহসের খুব অভাব। সবাই তাকে দয়া করে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। আমি সেদিনই ঠিক করলাম, যে মেয়েটা নিজের পড়ার টেবিল হারিয়েছে, সে অন্তত অন্য একজনকে হারিয়ে যাওয়া পৃথিবীটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। পরদিন রাতে যখন বাড়ির সবাই ঘুমে কাঁদা, আমি চুপি চুপি উপর ঘরে গেলাম, হাতে একটা বাটি গরম পানি আর সরিষার তেল। আরিয়ান ভাইয়া তখনও জানালার দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। তুমি এভাবে এখানে কেন মায়া? ঘুমাতে যাওনি? তার কণ্ঠে আগের সেই কর্কশ ভাবটা আজ নেই। আমি কোনো কথা না বলে তার পায়ের কাছে বসে পড়লাম। আলতো করে তার অবশ হয়ে যাওয়া পা দুটো গরম পানি দিয়ে মুছিয়ে মালিশ করতে শুরু করলাম। তিনি চমকে উঠলেন। কি করছো কি? ডাক্তাররা বলে দিয়েছে এগুলো করে লাভ নেই। আমি মাথা নিচু করে বললাম, ডাক্তাররা তো আপনার মনের খবর জানে না ভাইয়া। আমি গ্রামের মেয়ে, জানি মাটির গাছকে যত্ন করলে সে আবার বেঁচে ওঠে। আপনি কি শুধু একবার চেষ্টা করবেন না? আরিয়ান ভাইয়া চুপ করে রইলেন। তার চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল। সেই রাতে আমি তাকে প্রথমবারের মতো হাসতে দেখলাম, মলিন এক চিলতে হাসি। এরপর থেকে শুরু হলো আমাদের এক গোপন যুদ্ধ। দিনের বেলা আমি চৌধুরীর বাড়ির সাধারণ কাজের মেয়ে, থালা বাসন মাজি, ঘর মুছি আর গিন্নি মায়ের কটু কথা শুনি। কিন্তু রাত 12টার পর আমি বদলে যাই। আমি হয়ে উঠি আরিয়ানের ফিজিওথেরাপিস্ট, তার বন্ধু আর তার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি ইউটিউবে লুকিয়ে লুকিয়ে ফিজিওথেরাপিস্টের ব্যায়াম দেখতাম আর রাতে সেগুলো আরিয়ান ভাইয়াকে করাতাম। প্রথম প্রথম তার খুব কষ্ট হতো, কপাল দিয়ে ঘাম জড়তো, যন্ত্রণায় কুকড়ে যেতেন তিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। একটু শক্ত হন ভাইয়া, আর একদম, আমি ফিস ফিস করে বলতাম। একদিন মাঝরাতে আমি তার হাত ধরে তাকে হুইল চেয়ার থেকে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। হঠাৎ করে তার পা দুটো থরথর করে কেঁপে উঠলো। আরিয়ান ভাই আমার কাঁধে ভর দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নিজের ভার রাখলেন। সেই মুহূর্তে আমাদের দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। তিনি দাঁড়াতে পেরেছেন মাত্র 5 সেকেন্ডের জন্য হলেও তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমাদের এই গোপন তৎপরতা কিন্তু খুব বেশি দিন আড়ালে থাকলো না। প্রধান পরিচায়িকা রহিমা খালা ইদানিং আমাকে সন্দেহ করতে শুরু করছেন। গভীর রাতে আমার ঘরের দরজা খোলা দেখে তিনি একদিন জেরা করলেন। আমি কোনো মতে কাজ সেরে আসছি বলে পার পেয়ে গেলাম, কিন্তু ভয়টা মনে গেঁথেই রইল। এদিকে চৌধুরী সাহেব ব্যবসার কাজে দেশের বাহিরে ছিলেন। তিনি ফেরার পর বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করা হলো। শহরের নামি দামি সব মানুষ আসবে। গিন্নি মা আমাকে কড়া শাসন করে দিলেন যেন উপরতলার দিকে ভুলেও না যাই। কিন্তু সেই রাতেই ঘটলো এক অভাবনীয় ঘটনা। রাত তখন 10টা, নিচে তখন উচ্চস্বরে মিউজিক বাজলো আর অতিথিরা হাসাহাসি করছে। ঠিক তখন উপরতলায় আরিয়ানের ঘর থেকে একটা বিকট শব্দ হলো, যেন ভারী কিছু আছাড় খেয়ে পড়ছে। আমি সব নিয়ম ভেঙে দৌড়ে উপরে গেলাম। পেছনে পেছনে রহিমা খালা আর গিন্নি মাও দৌড়ে এলেন। ঘরে ঢুকে যা দেখলাম তাতে সবার চোখ কপালে উঠে গেল। আরিয়ান ভাইয়া, তিনি দেয়াল ধরে টলমল পায়ে দাঁড়িয়ে আছেন। তার চোখের দৃষ্টি এক অদ্ভুত তেজ। তিনি আমার দিকে তাকিয়ে অস্ফুটিত স্বরে বললেন, মায়া, আমি পেরেছি। চৌধুরী গিন্নি চিৎকার করে উঠলো, এসব কি হচ্ছে এখানে? এই মেয়েটা এখানে কি করছে? চৌধুরী গিন্নি আর রহিমা খালার তীক্ষ্ণ দৃষ্টির সামনে আমি সেদিন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আরিয়ান ভাইয়া দেয়াল ধরে দাঁড়িয়ে কাঁপছিল, কিন্তু তার চোখ ছিল এক ধরনের জয়ের আনন্দ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। গিনিমা তীব্র গলায় চিৎকার করে উঠলেন, এই মেয়ে, তুই আমার পঙ্গু ছেলের ঘরে বারবার কি করছিস? আর আরিয়ান, তুমি এই নিচু জাতের মেয়েটার সাথে কথা বলো? তোমার কি রুচিতে বাঁধলো না? আরিয়ান ভাইয়া কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু গিনিমা তাকে থামিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলেন। তার দু চোখে তখন আগুন। আমি তোকে রেখেছিলাম ঘর মোছার জন্য, আমার ছেলেকে হাত করার জন্য নয়। তোদের মতো বস্তির মেয়েদের মতলব আমার ভালো করে জানা আছে। বড়লোক বাড়ির পঙ্গু ছেলেকে বশ করে এই বাড়ির মালিকিন হওয়ার স্বপ্ন দেখছিস, তাই না? আমি মাথা নিচু করে চোখের পানি মুছলাম। সম্মানের চেয়ে বড় কোনো সম্পদ আর এই দুনিয়াতে নেই।
অথচ আর সেটা নিয়ে টানাটানি হচ্ছে। আমি শুধু বললাম, খালাম্মা বিশ্বাস করেন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধু চাই ভাইয়া আবার নিজের পায়ে দাঁড়াক। চুপ কর। গিন্নিমা আমার গালে সজোরে একটা চড় বসিয়ে দিলেন। থাপ্পড়টা যতটা না গালে লেগেছে তার চেয়ে বেশি লেগেছে আমার কলিজায়। পরদিন সকাল হতেই বাড়ির পরিবেশ থমথম হয়ে গেল। চৌধুরী সাহেব বিদেশ থেকে ফিরেছেন, ড্রয়িং রুমে বিচার বসেছে। রহিমা খালা তড়িঘড়ি করে আমার ঘর থেকে একটা সোনার চেন আর কিছু দামি ঘড়ি উদ্ধার করে আনলেন। আমি আকাশ থেকে পড়লাম, এগুলো আমার ঘরে কিভাবে এলো? চোরের মেয়ে চোর। রহিমা খালা দাঁত চেপে খিচিয়ে বললেন, কাল রাতে যখন আরিয়ানের ঘরে দৌড়ে গিয়েছিলি তখনই বুঝেছিলাম এর পেটে পেটে অনেক শয়তানি। দেখুন সাহেব, আপনার ঘরের জিনিসপত্র সব চুরি করে নিজের পোটলায় ভরেছে। চৌধুরী সাহেব গম্ভীর গলায় বললেন, মায়া, তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি যে এত নিচু ভাবে ভাবিনি। পুলিশ ডাকার আগে চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনোদিন যেন বনানী এলাকায় তোমায় না দেখি। আমি বুঝলাম আমাকে আরিয়ান ভাইয়ের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই চুরির নাটক সাজানো হয়েছে। আমি কারো দিকে না তাকিয়ে আমার সেই পুরনো কাপড়ের পোটলা হাতে নিয়ে নিলাম। যাওয়ার আগে একবার উপরতলার দিকে তাকালাম। আরিয়ান ভাইয়া কি জানতে পারবে না আমি কেন চলে যাচ্ছি? আমি যখন গেটের কাছে পৌঁছেছি ঠিক তখন উপর থেকে একটা গর্জনের শব্দ শোনা গেল। দাঁড়াও। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলো আরিয়ান ভাইয়া হুইল চেয়ার করে বারান্দায় এসেছে। তার চেহারা রাগে লাল হয়ে আছে। তিনি নিচে তাকিয়ে চিৎকার করে বললেন, বাবা, মায়া চোর নয়। রহিমা খালা নিজ হাতে ওই ঘড়িটা মায়ার ঘরে রেখেছে। আমার নিজের ঘড়িও রহিমা নিয়েছে। পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে গেল। গিন্নি মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান ভাইয়াকে নিচে নামানো হলো লিফটে করে। তিনি সোজা আমার কাছে আসলেন। মায়া কোথাও যাবে না। যে মেয়েটা আমাকে জীবনের আলো দেখিয়েছে তাকে চোর সাজিয়ে বের করে দেওয়ার অধিকার কারো নেই। মা, তুমি পার্টি আর গহনা নিয়ে ব্যস্ত ছিলে, বাবা আপনি ব্যবসায়। এই মেয়েটা যদি না থাকতো আমি হয়তো আজও ওই জানালার দিকে তাকিয়ে মরে যাওয়ার জন্য অপেক্ষা করতাম। তিনি চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন, বাবা, আপনি যদি মায়াকে এই বাড়ি থেকে বের করে দেন তবে মনে রাখবেন আপনার পঙ্গু ছেলেটা ওই বাড়ির চৌখাট আর কোনোদিন পার হবে না। চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ করে তারপর রহিমা খালার দিকে তাকালেন। রহিমা খালা ভয়ে কাঁপতে শুরু করছেন। সত্যটা বুঝতে আর কারো বাকি রইল না। কিন্তু আমার মনে তখন অন্য চিন্তা। আরিয়ান ভাই আজ আমার জন্য পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু এর পরিণাম কি হবে? আমি কি এই প্রাসাদে টিকে থাকতে পারবো, নাকি আরিয়ানের এই সেরে ওঠার গল্পের আড়ালে অন্য কোনো বিপদ লুকিয়ে আছে? রাতের অন্ধকারে আমি যখন তার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে ডাক দিয়ে রুমে ঢুকতে বলল। রুমে ঢুকে দেখি তার হাতে একটা পুরনো ডায়েরি। তিনি নিচু স্বরে বললেন, মায়া, আমার দুর্ঘটনাটা না আসলে দুর্ঘটনা ছিল না। কেউ একজন চেয়েছিল আমি যেন সারা জীবন এই হুইল চেয়ারে বন্দি থাকি। আমি শিউরে উঠলাম। কার দিকে ইঙ্গিত করছেন তিনি? ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।